চাকরি এবং মোটা অঙ্কের বেতনের লোভ দেখিয়ে ভারতে নিয়ে গিয়ে বাংলাদেশি তরুণীদের বাধ্য করা হচ্ছে যৌন ব্যবসায়। সম্প্রতি এরকমই চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে দেশের কিছু গণমাধ্যমে। দিনের পর দিন একটি চক্র বাংলাদেশের অনেক তরুণীকে দিয়ে করিয়ে আসছে ঘৃণ্য এই কাজ। ভারতের পুলিশের কাছে আটক হওয়ার পর বেরিয়ে যাচ্ছে এইসব খবর। এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়েছে শত শত তরুণী, যারা ভাগ্য পরিবর্তনের আশায় ভারতে গিয়ে আটকে যাচ্ছেন পতিতালয়ে। যে পদ্ধতিতে তরুণীদের ফাঁদে ফেলানো হয় সেটাও কোনো রুদ্ধশ্বাস সিনেমার থেকে কম নয়। তবে ঠিক কিভাবে কাজ করে নারী পাচারকারী চক্রটি, সেই সবকিছু রাদ্যপান্ত জানবো ট্রেন্ডস নাও এর এক্সক্লুসিভ আয়োজনে। 2022 সালে ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশে স্বীকৃতি পেয়েছে যৌন পেশা। এরপরই দেশটিতে খুল্লা চলছে পতিতাবৃত্তি, যার ফলে বাড়ছে নারী পাচার। তবে এর আগে থেকেই দেশটিতে দেদারসে হতো দেহ ব্যবসা। এমনকি বাংলাদেশ থেকেও শত শত তরুণী পাচার হয়ে যাচ্ছে ভারতে। ভালো চাকরির লোভ দেখিয়ে তাদেরকে জড়ানো হচ্ছে যৌন পেশায়। দেশের বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হয়, দেহ ব্যবসা করাতে বাংলাদেশি 23 তরুণীকে নেওয়া হয়েছে ভারতে। দেশ থেকে তাদের নেওয়া হয় চাকরির কথা বলে, মাসে 60,000 রুপি বেতন দেওয়া হবে এমন প্রলোভনে ভারতে নেওয়া হয় এই তরুণীদের। কিন্তু সেখানে নিয়ে আটকে রাখা হয় তাদের, করানো হয় যৌন আবেদনময়ী সব পোশাক। এরপর ছবি তুলে হোয়াটসঅ্যাপে তা পাঠিয়ে দেওয়া হয় খদ্দেরের কাছে। হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি থেকে পছন্দের তরুণীকে বাছাই করেন খদ্দেররা। এরপর কথা মতো বাংলাদেশি ওই তরুণীদের পাঠানো হয় আবাসিক কোনো হোটেল বা রিসোর্টে, বাধ্য করা হয় পতিতাবৃত্তিতে। দিনের পর দিন এভাবেই জোর করে বাংলাদেশি 23 তরুণীকে দিয়ে দেহ ব্যবসা করে আসছে একটি চক্র। সম্প্রতি ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে চক্রটির সন্ধান পেয়েছে সেই দেশের পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম ওড়িশা টিভি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, এই তরুণীরা বড় ধরনের মানব পাচারের শিকার। তাদের দৈনিক 1000 রুপি বেতনের কাজের লোভ দেখিয়ে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে গিয়ে তাদের দিয়ে যৌন ব্যবসা করানো হচ্ছে। এই যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকা দালালরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে খদ্দের সঙ্গে যোগাযোগ করেন। যখন কোনো খদ্দের আগ্রহ প্রকাশ করেন তখন তাদের বাংলাদেশি তরুণীদের ছবি পাঠানো হয়। সেখান থেকে যে কোনো একজনকে বেছে নেয় তারা। এরপর আগেই অর্থ পরিশোধ করতে হয়। সর্বশেষে ওই খদ্দেরকে হোটেলের ঠিকানা দেওয়া হয়, যেখানে নির্দিষ্ট তরুণী অপেক্ষা করেন। ভারতের ওড়িশ টিভি জানিয়েছে, কোটাক থেকে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে উদ্ধারের পর পুরো বিষয়টির সামনে আসে। ওই কিশোরীকে লিংক রোডের কাছ থেকে উদ্ধার করা হয়। এরপর তদন্ত শুরু হয় কিভাবে বাংলাদেশি তরুণীদের ওড়িশার নিয়ে আসা হচ্ছে। পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া এক যৌনকর্মী জানান, নিজের ইচ্ছার বিরুদ্ধে তিনি এই কাজ করতে বাধ্য হচ্ছেন। তিনি এখানে আটকা পড়ে গেছেন। উদ্ধারকৃত ওই যৌনকর্মী জানান, পুরো বিষয়টি পরিকল্পনা করে একটি সংঘবদ্ধ চক্র প্রতারণার শিকারী তরুণীদের কয়েক বছর ধরে আটকে রেখেছে চক্রটি। তাদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ। ভুবনেশ্বরের উপপুলিশ কমিশনার পিনাক মিশ্রা ওড়িশ টিভিকে বলেন, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের উপর নজর রাখা হচ্ছে। এসব বিষয়ে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেন, যারা এই ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত শিগগিরই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনেকটা একই রকমের ঘটনা গত বছরও ঘটে। ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি যৌন ব্যবসায়ী চক্রের হাত থেকে 7 বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছিল। মহারাষ্ট্রের থানি এলাকার ডম্বিওয়ালি থানার হেদু থানে গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। পাশাপাশি ওই চক্রের 6 সদস্যকেও গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হওয়া যৌন ব্যবসায়ী চক্রের 6 জনের 5 জনই বাংলাদেশের নাগরিক, যাদের একজন জানান, বাংলাদেশের গ্রামে এলাকায় নারীদের চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতে এনে রুমে বন্দি করে ধর্ষণ করা হতো। পরে তাদের যৌন ব্যবসা করতে বাধ্য করত। 2021 সালে আশরাফুল আলম ওরফে বস রাফি নামে এক নারী পাচারকারী র্যাবের হাতে আটক হলে বেরিয়ে আসে বাংলাদেশি তরুণী পাচারের ভয়াবহ তথ্য। জানা যায় 8 বছরে 500 নারীকে ভারতে পাচার করেছেন বস রাফি। সেই সময় র্যাবের পক্ষ থেকে বলা হয়, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের পার্শ্ববর্তী দেশে পাচার করতেন নারী পাচারকারী দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে বিভিন্ন বয়সের নারী ও তরুণীদের সঙ্গে যোগাযোগ করতেন দলটির সদস্যরা। এই গ্রুপে যেসব তরুণী ছিলেন তাদের মডেল বানানো সহ বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করতেন। পরবর্তীতে ভারতে বিভিন্ন সুপার শপ ও বিউটি পার্লার চাকরি দেওয়ার কথা বলে বস রাফির সহযোগিতায় এসব তরুণীদের বিদেশে পাচার করতেন। ভারতে তাদের পাচারের পর প্রথমে একটি সেফ হাউসে নেওয়া হতো। সেফ হাউসে তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং জোর করে মাদক সেবন করতে বাধ্য করানো হতো। মাদক সেবনের পর তাদের জোরপূর্বক যৌন নির্যাতন করে ভিডিও ধারণ করা হতো, যাতে তাদের পরবর্তীতে ব্ল্যাকমেইল করা যায়। ভিডিওটির ভিকটিমদের বৈধ বা অবৈধ উভয় পথেই সীমান্ত অতিক্রম করানো হতো। তারা কয়েকটি ধাপে পাচারের কাজটি সম্পন্ন করতেন। প্রথমত ভিকটিমদের তারা দেশের বিভিন্ন স্থান থেকে সীমান্তবর্তী জেলা বা যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ নিয়ে আসতেন। এরপর ভিকটিমদের সীমান্তবর্তী বিভিন্ন সেফ হাউসে নিয়ে অবস্থান করানো হতো। সেখান থেকে সুবিধাজনক সময়ে লাইনম্যানের মাধ্যমে অরক্ষিত এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করানো হতো। এরপর ভারতের এজেন্টরা তাদেরকে গ্রহণ করত। পরে সুবিধাজনক সময় কলকাতার সেফ হাউসে নারীদের প্রেরণ করা হতো। এরপরের ধাপে কলকাতা থেকে ভারতের দক্ষিণাঞ্চলের বেঙ্গালুরু পাঠানো হতো। বেঙ্গালুরু পৌঁছানোর পরে গ্রেফতার বস রাফি তাদের গ্রহণ করে বিভিন্ন সেফ হাউসে অবস্থান করত। পরে ব্ল্যাকমেইল ও মাদকাসক্তির অভ্যস্তকরণ এবং নির্যাতনের মাধ্যমে যৌন পেশায় বাধ্য করানো হতো। সেফ হাউসগুলো থেকে তরুণীদের কাছে 10 থেকে 15 দিনের জন্য বিভিন্ন খরিদ্দার সরবরাহ করা হতো। এক্ষেত্রে পরিবহন ও খদ্দেরের নির্ধারিত স্থানে অবস্থানের জন্য বিশেষ নিরাপত্তা নেওয়া হতো। তাদের ভারতের এজেন্ট প্রত্যেক খদ্দের প্রতি তরুণীদের 10 থেকে 15,000 টাকা কমিশন দিত। ক্ষেত্র বিশেষে নারীদের বিক্রি করা হতো অর্থের বিনিময়ে। মাত্র 20 থেকে 30,000 টাকায় ভারতের নারীদের পাচার করা হতো। পাচারের উদ্দেশ্যে বাংলাদেশি নারীদেরকে 2 ভাগে বিভক্ত করা হয়। একটি গ্রুপ মধ্যবিত্তদের, আরেকটি ছিল নিম্ন মধ্যবিত্ত। মধ্যবিত্ত নারীদের ভারত থেকে দুবাইয়ে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হয়, আর নিম্ন মধ্যবিত্ত নারীদের ভারতে উচ্চ
বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হয়। এছাড়া ভারতের ভেতরে চক্রগুলোর দালালরা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকতো। তারা এই এলাকার অভাবী নারীদের খুঁজে বের করে তাদের ছবি জোগাড় করে রাখতো। এই নারীদের লোভ দেখানো হতো ভালো বেতনের চাকরি, উন্নত জীবনযাত্রার। নারীদের নির্দিষ্ট করার পরে চক্রের মাথারা তাদের খুব সন্তর্পণে বেছে নেওয়া খরিদ্দারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হতো নারীদের ছবি। চক্রের এক একজন সদস্য মোটামুটি ভাবে 300 থেকে 400 খরিদ্দারকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটা বানাতো। কোনো নারীকে খরিদ্দারের পছন্দ হলে তার কাছে ওই নারীর যাতায়াত, থাকার বন্দোবস্ত সব করে দিত চক্রের অন্য কেউ। বিশ্লেষকরা বলছেন, নারী পাচার থামাতে শুধুমাত্র লোকাল পুলিশ কার্যকর নয়, এর জন্য দরকার দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ।